গল্পের শুরুতেই কুৎসিত দেখতে এই মহিলাকে দেখানো হয়, যিনি তার খাবারের দোকানটা বন্ধ করার সময় কারোর জন্য অপেক্ষা করছিলেন। ঠিক তখনই একজন লোক এসে সেখানে বসে, আর তাকে দেখা মাত্র ওই মহিলাটি তাকে চিকেন স্যুপ খেতে দেয়। লোকটি পুরোটা খেয়ে বিলের টাকাটা একটা কাগজের ক্রাফটের মতো বানিয়ে রেখে দেয়। এরপর মহিলাটি যখন সেটা হাতে নিয়ে দেখছিল, তখন ওই লোকটি তার কাছে এসে তাকে প্রপোজ করে। উত্তরে মহিলাটি শুধু জিজ্ঞেস করে, তুমি কি সারা জীবন আমার খেয়াল রাখতে পারবে? এরপর ঘটনা প্রবাহ কয়েক বছর এগিয়ে যায়। সেই মহিলাটি এখন ঘরে বসে টিভি দেখছিলেন, আর তার হাজব্যান্ড অর্থাৎ যে তাকে প্রপোজ করেছিল সে রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য বের হচ্ছে। ঠিক তখন টিভিতে দেখা যায় ওই লোকটিকে নিয়ে একটি খবর চলছে। সে সম্ভবত এই শহরের বেশ পরিচিত বা জনপ্রিয় কেউ। খবরে বলা হচ্ছিল তার নাকি অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। আসলে তার স্বামী আজ দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছে। এই মহিলার সাথে তার বিয়ের কথা বাইরের কেউ জানতো না, এমনকি তার একটি ছেলেও আছে। তো টিভিতে নিজের হাজব্যান্ডের এই খবর দেখার পর সেই নারী আর সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলে। এরপর বেশ কয়েক বছর কেটে গেলে গিয়ং নামের এই ছেলেটিকে দেখানো হয়। সে এই শহরের ওই বড় একটি শপিং মলে পার্ট টাইম কাজ করার জন্য এসেছে, এবং ভাগ্যক্রমে পার্কিং এরিয়া দেখাশোনার একটা কাজ পেয়ে যায়। তবে কাজটা তার জন্য খুব একটা সহজ ছিল না, কারণ সে ছিল ভীষণ লাজুক আর ইন্ট্রোভার্ট স্বভাবের একজন মানুষ। তো সব কাজ শেষে গিয়ং যখন ক্লান্ত হয়ে বসেছিল, তখন তার টি শার্টের উপর মিউজিকের লোগো দেখে ইউহান নামের একটি ছেলে এসে জিজ্ঞেস করে, তোমার কি মিউজিক খুব পছন্দ? এভাবেই তাদের দুজনের পরিচয় হয়, এবং দেখতে দেখতে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর মলে কাজ করা কিছু সুন্দরী সেলস গার্লকে দেখানো হয়, যারা মূলত দামি ব্র্যান্ডের কাউন্টারে কাজ করত। সেই মেয়েগুলো যখন লাঞ্চ করছিল, তখন ইউহান গিয়ংকে নিয়ে সেখানে যায় এবং তাদের সাথে পরিচয় করিয়ে দেয়। গিয়ং দেখতে বেশ হ্যান্ডসাম ছেলে, তাই মেয়েগুলো তাকে তাদের সাথে পার্টি করার অফার করে। কিন্তু গিয়ং সরাসরি মানা করে দেয়, কারণ তাকে নাকি বাড়ি ফিরে তার পোষা বিড়ালকে খাবার খাওয়াতে হবে। এরপর ইউহান আর গিয়ং পার্কিং এরিয়ায় ফিরে এলে ইউহান তাকে মজা করে জিজ্ঞাসা করে, তুমি সারাক্ষণ এমন উদাস হয়ে থাকো কেন? তোমার কি কোনো অসুস্থতা আছে নাকি? গিয়ং এর কোনো উত্তর না দিয়ে ইউহানের কাছ থেকে স্কেটবোর্ডটা চেয়ে নেয়। এরপর সে গান শুনতে শুনতে পুরো মলে ঘুরে বেড়াতে থাকে, আর এভাবেই স্কেট করতে করতে সে একসময় স্টোরেজ রুমের ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। মেয়েটি দেখতে খুব একটা সুন্দরী ছিল না, তবুও তাকে দেখে গিয়ং এর মনে এক অদ্ভুত অনুভূতি হয়। গিয়ং তাকে হাতের ইশারায় হ্যালো বললেও মেয়েটি কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর গিয়ং ফিরে এসে ইউহানকে জিজ্ঞেস করে, বেসমেন্টের ওই মেয়েটি আসলে কে? ইউহান বলে, তুমিও কি ওই ডাইনিকে দেখে ভয় পেয়ে গেলে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, আসলে মেয়েটি দেখতে ডাইনির মতো হলেও সে খুব ভালো মনের মানুষ। এমনকি সে ইন্টারভিউতেও টপ স্কোর করেছিল। তবে সে একটু ইনোসেন্ট টাইপের হওয়ায় সবাই তাকে দিয়ে অতিরিক্ত কাজ করিয়ে নেয়, অর্থাৎ তার সরলতার সুযোগ নেয়। এসব শুনে গিয়ং এর ওই মেয়েটির প্রতি আরও আগ্রহ বাড়তে থাকে এবং সে তাকে ফলো করতে শুরু করে। মেয়েটির নাম হলো মিজং। একদিন দেখা যায় মিজং খুব যত্ন নিয়ে ফ্লোর পরিষ্কার করছে, তখন গিয়ং সেখানে এসে তাকে সাহায্য করে। এরপর শিফট শেষ হওয়ার পর গিয়ং দেখে মিজং বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফিরছে। ঠিক সেই সময় ইউহান সেখানে এসে গিয়ংকে বিয়ার খাওয়ার জন্য অফার করে। এরপর তারা দুজনে একটি রেস্টুরেন্টে আসে। এই জায়গাটা ছিল ইউহানের খুব প্রিয়, সে এখানে নিয়মিত আসে। ইউহান গিয়ংকে বলে, আমি লক্ষ্য করেছি তুমি মিজংকে বারবার দেখছো, তুমি কি ওকে পছন্দ করো? গিয়ং উত্তরে না বললেও জানায় যে তার আসলে মেয়েটার উপরে মায়া হয়। তখন ইউহান বলে, আমি তোমার মতো ছেলেদের খুব ভালো করে চিনি, তোমরা আগে সহানুভূতি দেখাও আর তারপর সুযোগ বুঝে তাদের হৃদয় ভেঙে দাও। এই কথা শুনে গিয়ং বলে, সে মোটেও ওরকম ছেলে নয়, সে শুধু মিজং এর সাথে বন্ধুত্ব করতে চায়। তবে ইউহান তাকে বোঝায় যে যদি সে তাকে ভালোবেসে না থাকে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো, না হলে অযথাই বেচারের মন ভাঙবে। পরদিন মিজংকে অনেকগুলো ব্যাগ নিয়ে হাঁটতে দেখা যায়, যেটা তার জন্য বেশ কষ্টের ছিল। এটা দেখে কয়েকজন গার্ড তাকে নিয়ে হাসাহাসি করে। তখন গিয়ং আবারও তার কাছে ছুটে যায় এবং তাকে মালপত্র টেনে নিয়ে যেতে সাহায্য করে। সেদিন তাদের মলের একটি ফ্লোরে পিয়ানোর মিউজিক শো চলছিল। মিজং সেখানে দাঁড়িয়ে সুরটা এমনভাবে অনুভব করছিল যেন সে নিজেই সেটা বাজাচ্ছে। গিয়ং তার পাশে এসে দাঁড়ায় এবং সেও মিউজিকটা অনুভব করার চেষ্টা করে। এরপর গিয়ং তাকে জিজ্ঞাসা করে, তুমি এই সুরটা কিভাবে জানলে? তখন মিজং জানায়, এটাকে বলা হয় পাভানে, যা ক্লাসিক্যাল ড্যান্সের জন্য তৈরি করা হয়, আর এই সুরটি তার খুব প্রিয়। এরপর ব্রেক টাইমে দুজন হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। গিয়ং তাকে নিজের নাম জানায় আর মিজংও তার নিজের পরিচয় দেয়। দেখা যায় ঠিক তখনই কয়েকটা মেয়ে এসে মিজং এর চেহারা নিয়ে হাসাহাসি শুরু করেছে। এতে মিজং খুব আঘাত পেয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তখন ইউহান এসে গিয়ংকে বলে, আমি বলেছিলাম না যে ওর আশেপাশে ঘুরবে না? তোমার মতো একজন হ্যান্ডসাম ছেলে এমন মেয়ের সাথে ঘুরলে সবাই হাসাহাসি করবে, এটাই স্বাভাবিক। আর এতে করে শেষ পর্যন্ত মেয়েটার মনটাই ভেঙে যাবে। এরপর রাতের বেলা পার্টি করতে তারা একটা ক্লাবে আসে, যেখানে মলে কাজ করা সেলস গার্লরাও এসেছিল। কিন্তু গিয়ং এর মাথায় তখন শুধু মিজং এর চিন্তায় ঘুরপাক
ঘুরপাক খাচ্ছিল। এমন সময় লীলা নামের এক মেয়ে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? অর্থাৎ সে গিয়ং এর সাথে একটু ঘনিষ্ঠ হওয়ার সুযোগ খুঁজছিল। কিন্তু উত্তরে গিয়ং কিছুই বলে না এবং মেয়েটিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরদিন লাঞ্চের সময় গিয়ং মিজং এর সাথে খাওয়ার জন্য গিয়ে বসে। এই দেখে মলের সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। তাদের এভাবে একসাথে দেখে লীলা ইয়োহানকে জিজ্ঞেস করে, এই দুজনের মধ্যে কি কিছু চলছে নাকি? ইয়োহান তখন পরিস্থিতি সামাল দিতে বলে, ওরকম কিছু না, ওরা দুজন জাস্ট কাজিন। অপরদিকে গিয়ং মিজংকে লাঞ্চ খাওয়ার কথা জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু মিজং এর কাছে হঠাৎ করে কারো থেকে এমন মনোযোগ পাওয়াটা খুব অদ্ভুত লাগছিল। তাই সে তার খাবারগুলো নিয়ে ওখান থেকে উঠে চলে যায়। এতে গিয়ং এর মন খারাপ হয়, আর এই বিষয়টা ইয়োহান বেশ ভালোভাবেই বুঝতে পারে। এরপর গিয়ংকে সেই রেস্টুরেন্টে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পরেই তার বন্ধু ইয়োহান সেখানে আসে, তবে সে একা আসেনি, সাথে মিজংকেও নিয়ে এসেছে। মিজংকে দেখে গিয়ং তো পুরো চমকে ওঠে। তো এখন মিজং একটু ওয়াশরুমে গেলে গিয়ং দ্রুত ইয়োহানের কাছে জিজ্ঞেস করে, এটা তুমি কিভাবে করলে? ওকে এখানে নিয়ে এলে কিভাবে? উত্তরে ইয়োহান বলে, তাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসতে অনেক কষ্ট হয়েছে, তাই আজ যেন গিয়ং যেভাবেই হোক মিজং এর সাথে কথা বলে এবং নিজের মনের কথা তাকে জানিয়ে দেয়। এরপর ওয়াশরুম থেকে ফিরে মিজং গিয়ং এর সামনাসামনি এসে বসে। তবে কি কথা বলবে সেটা বুঝতে না পেরে দুজনেই একে অপরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। তখন পেছন থেকে ইয়োহান নানা রকম ইশারা করে তাদের বোঝানোর চেষ্টা করছিল। তো অবশেষে গিয়ং কথা বলার সাহস পায় এবং জিজ্ঞেস করে, তুমি কি এখানে পার্ট টাইম কাজ করো নাকি ফুল টাইম? মিজং জানায় সে এখানে ফুল টাইম কাজ করে। এরপর গিয়ং নিজের স্বপ্নগুলোর কথা তার সাথে শেয়ার করতে শুরু করে। গিয়ং বলে সে এখানে পার্ট টাইম কাজ করছে ঠিকই, তবে তার স্বপ্ন হলো আইসল্যান্ডে যাওয়ার, আর সেই কারণেই সে টাকা জমাচ্ছে। মিজং খুব মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। তবে গিয়ং আক্ষেপ করে বলে, মাঝে মাঝে তার মনে হয় সে আদৌ সেখানে পৌঁছতে পারবে কিনা, কারণ তার কোনো স্বপ্নই সহজে পূরণ হয় না। মিজং তখন তাকে জিজ্ঞেস করে তার আর কি কি স্বপ্ন আছে। গিয়ং জানায় সে ড্যান্সার হতে চেয়েছিল, তবে পরিস্থিতির চাপে সেই স্বপ্নটা তাকে ছেড়ে দিতে হয়েছে। মিজং তাকে সান্ত্বনা দিয়ে বোঝায়, দেখো একদিন তুমি ঠিকই ডান্স করবে, আপাতত ধরে নাও যে তুমি তোমার আসল পথ থেকে কিছুক্ষণের জন্য অন্য পথে চলে এসেছো। মিজং এর মুখ থেকে এমন অনুপ্রেরণামূলক কথা শুনে গিয়ং হুট করে বলে ফেলে, তোমার কণ্ঠস্বরটা খুব মিষ্টি, আমার খুব ভালো লেগেছে। এই কথা শুনে মিজং একদম চুপ হয়ে যায়। বোঝা যাচ্ছিল সে বেশ লজ্জা পেয়েছে। এরপর গিয়ং জিজ্ঞাসা করে, তুমি মিউজিক শোনা ছাড়া আর কি পছন্দ করো? কিন্তু মিয়ং লজ্জা পেয়ে যাওয়ায় আর কিছুই বলতে পারে না। তখন সেই বিব্রতকর পরিস্থিতি সামলাতে ইয়োহান এগিয়ে আসে এবং তারা একে অপরের পছন্দ অপছন্দ নিয়ে কথা বলতে শুরু করে। এর মাঝে ইয়োহান জোর করে ওই দুজনকে ভালোবাসার মানে বোঝাতে থাকে, যা শুনে তাদের দুজনের কাছেই বেশ ভালো লাগে। তো আড্ডা শেষে গিয়ং মিজংকে তার বাড়িতে পৌঁছে দেয়। বাড়ি ফিরে মিজং রেডিওতে গান শুনতে শুনতে গিয়ং এর কথাই ভাবতে থাকে। তার মনে যেন গিয়ংকে নিয়ে এক নতুন আসার স্বপ্ন বাসা বাঁধতে শুরু করেছে। পরদিন সকালে মিজং এর কাছে সবকিছু নতুন আর আনন্দময় মনে হচ্ছিল। সে বেশ হাসি খুশি মনেই নিজের কাজে আসে। সে যখন গোডাউনে কাজ করছিল তখনই গিয়ং সেখানে আসে এবং মিজং এর হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে তুমি আঘাত পেলে কিভাবে? মিজং জানায় আজ সকালে কাজে আসার সময় সে পড়ে গিয়েছিল। কথাবার্তা বলার মাঝেই পার্কিং এরিয়া থেকে কারো কল আসায় মিজং সেখান থেকে চলে যায়। তবে গিয়ংকে তার জন্য এতটা চিন্তিত হতে দেখে মিজং নিজের ভেতরে এক আলাদা স্বস্তি বোধ করছিল। সে বুঝতে পারছিল এই স্বার্থপর পৃথিবীর ভিড়ের মাঝেও অন্তত একজন মানুষ আছে যে তাকে নিয়ে অন্তত ভাবে। এরপর মিজং যখন লিফট দিয়ে যাচ্ছিল তখনই তার সাথে লীলার দেখা হয়। লীলা তাকে দেখেই সরাসরি জিজ্ঞাসা করে, গিয়ং আর তুমি কি সত্যিই কাজিন? তখন মিজং উত্তরে হ্যাঁ বলে দেয়। এরপর বিকেলের দিকে কাজ শেষে বৃষ্টির মধ্যে মিজং যখন দৌড়ে যাচ্ছিল তখন পাশেই গিয়ং দাঁড়িয়েছিল। সে মিজংকে দেখে বলে, বৃষ্টিতে দৌড়চ্ছ কেন? এই নাও ছাতাটা নিয়ে যাও। এই বলে সে নিজের ছাতাটা মিজং এর দিকে এগিয়ে দেয়। মিজং প্রথমে বলে, আরে লাগবে না, আমি এমনিতেই যেতে পারবো। তখন গিয়ং বলে, চলো তাহলে আমরা দুজন একসাথেই যাই। এরপর তারা দুজনে একই ছাতার নিচে হাঁটতে শুরু করে। পথে গিয়ং জিজ্ঞেস করে, তুমি কি নিজের জন্য কোনো ছাতা কেননি? উত্তরে মিজং জানায় তার কাছে একটি ছাতা ছিল, কিন্তু কেউ একজন সেটা নিয়ে গিয়েছে আর সে সেটা আর কখনো ফেরত চায়নি। এই কথা শুনে গিয়ং অবাক হয়ে বলে, কেন ফেরত চাইবে না? ওটা তো তোমারই ছিল। মিজং তখন বলে, অকারণে কথা বাড়ালে ঝগড়া হতে পারে, তাই আমি নিজে থেকে কাউকে কিছু জিজ্ঞেস করি না। গিয়ং তখন মজা করে বলে যে তার স্কুলে এক বাচ্চা তার বই যাতে কেউ চুরি না করে এর জন্য সে বইয়ের উপরে লিখে রাখতো যে এই বই চুরি করবে সে বিয়ের আগেই মারা যাবে। গিয়ং এর এমন মজার একটি কথা শুনে মিজং হাসতে শুরু করে। এরপর গিয়ং তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে একটা জায়গায় যাবে? মিজং রাজি হয়, কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকগুলো মোটেল চোখে পড়ায় সে একটু ভয় পেয়ে যায়।
সে ভাবতে থাকে গিয়ং আবার তাকে কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে না তো। কিন্তু তেমন কিছুই হয় না। কথা বলতে বলতে তারা একটি মিউজিক স্টোরের ভেতরে ঢোকে। সেখানে গিয়ে দুজনে মিলে একটি মিউজিকের ক্যাসেট বেছে নেয়। দুজনের পছন্দ একই রকম হওয়ায় গিয়ং সেই মিউজিকটা নিয়ে দারুণভাবে বর্ণনা দিতে শুরু করে। এটা দেখে মিজং তো পুরোপুরি অবাক। সে মনে মনে ভাবে এই লাজুক ছেলেটাও এত সুন্দর করে কথা বলতে পারে। এরপর তারা নিজেদের কেনা সেই ক্যাসেটটা প্লে করে ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় গিয়ং তাকে বলে, তোমার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? তাহলে আমরা মাঝে মধ্যে ফোনে কথা বলতে পারবো। এই শুনে মিজং জানায় যে বর্তমানে তার কাছে কোনো ফোন নেই। আগে একটি ফোন থাকলেও মানুষের সাথে কথা বলতে তার একদমই ভালো লাগতো না, তাই সে ওটা ব্যবহার করা ছেড়ে দিয়েছে। গিয়ং বুঝতে পারে মিজংকে মেসেজ করা সম্ভব হবে না। ঠিক তখনই তার মনে পড়ে সকালে মিজং হাতে চোট পেয়েছিল, তাই সে দ্রুত একটি ব্যান্ডেজ নিয়ে এসে মিজংয়ের হাতে লাগিয়ে দেয়। এটা দেখে মিজং অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সাথে এতটা দয়ালু আচরণ করছো কেন? জবাবে গিয়ং বলে, কেন করব না, এতে অসুবিধার কি আছে? মিজং তখন বলে, আসলে আমার বেশ অন্যরকম লাগছে। কেউ আমার সাথে এত ভালো ব্যবহার করলে আমি বুঝতে পারি না যে বিনিময়ে আমার কি করা উচিত। তখন গিয়ং হাসিমুখে উত্তর দেয়, তোমাকেও আলাদা কিছু করতে হবে না, তুমি শুধু আমার সাথে ঠিক এভাবেই ভালো ব্যবহার করো, ব্যাস এইটুকুই। পরদিন সকালে গিয়ং কাজে এসে দেখে মিজং তার জন্য খুব সুন্দর করে খাবার প্যাক করে নিয়ে এসেছে। ঠিক তখনই ইউহান সেখানে এসে হাজির হয় এবং মজা করে বলে, প্রপোজ করা কি হয়ে গিয়েছে নাকি শুধু মেসেজিং চলছে? উত্তরে গিয়ং মন খারাপ করে জানায় যে মিজংয়ের কাছে কোনো ফোন নেই। এই শুনে ইউহান তাদের কাজের জন্য ব্যবহৃত ওয়াকিটকির মতো একটি ডিভাইস বের করে দেয় এবং বলে, এটাতে 17 নম্বর চ্যানেল টিপলে তোমরা দুজন এই দুই ডিভাইসে একাকী কথা বলতে পারবে। তো এরপর গিয়ং মিজংকে একটি ওয়াকিটকি দিয়ে বুঝিয়ে বলে যে এখানে 17 নম্বর বাটন চাপলে শুধু তারা দুজনেই কথা বলতে পারবে। তো এভাবেই তারা একে অপরের সাথে কথা বলা শুরু করে আর ধীরে ধীরে তাদের দুজনের বন্ধুত্ব আরো গভীর হতে থাকে। তবে এই সবকিছুই আবার লীলা নামের ওই মেয়েটি লক্ষ্য করছিল, কারণ সে গিয়ংকে একতরফাভাবে ভালোবাসত। গিয়ং মিজংকে পছন্দ করে। এটা বুঝতে পেরে মিজংকে অপমান করার জন্য সে সবাইকে রাতের ডিনার পার্টিতে ইনভাইট করে। মিজং, গিয়ং আর তাদের বন্ধু ইউহান সবাই সময় মতো সেই পার্টিতে চলে আসে। আর সুযোগ বুঝে লীলা ও তার বান্ধবীরা মিলে মিজংকে ছোট করে কথা বলতে শুরু করে। তারা বলে, তুমি সবকিছু পরিষ্কার করে গুছিয়ে রাখো আর সব ময়লা সাফ করো বলেই তো অফিসটা এত সুন্দর আর গোছানো থাকে। তারা মূলত প্রশংসার ছলে সবার সামনে মিজংকে নিচু করছিল। তবে গিয়ং এসব একদমই সহ্য করতে পারেনি। সে সবার সামনে স্পষ্ট করে বলে দেয়, মিজং সত্যিই খুব ভালো একটি মেয়ে এবং সে বাকি সবার চেয়ে অনেকটাই আলাদা। গিয়ং আরো বলে, আমার ওর সরলতা অনেক ভালো লাগে, তার কোনো অহংকার নেই এবং সে কখনো কারো ক্ষতি করে না। আমি যখনই ওর সাথে থাকি তখনই নিজেকে অনেক ভালো অনুভব করি। এসব শুনে গিয়ং এর বেখেয়ালি বন্ধু ইউহান হুট করে দৌড়ে এসে তাকে কিস করে বসে, যদিও এর পেছনে একটি কারণ লুকিয়ে আছে। তো সবার সামনে এমন একটা কাণ্ড ঘটায় পরিবেশটা একদম থমথমে হয়ে যায় এবং সবাই বিষয়টাকে বেশ খারাপভাবে নেয়, বিশেষ করে মিজং। সে গিয়ংকে ভুল বুঝে সেখান থেকে রাগ করে চলে যেতে থাকে। গিয়ং পেছন থেকে তাকে ডেকে ইউহানের আচরণের জন্য ক্ষমা চায়। সে বোঝানোর চেষ্টা করে যে ইউহান এমন ছেলে নয়, সে হয়তো কোনো কারণে এমনটা করেছে। কিন্তু মিজং এর রাগের কারণ শুধু এইটুকুই ছিল না। মিজং আসলে ভয় পাচ্ছিল যে গিয়ং এর কারণে যদি ওই মেয়েগুলোর সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যায় তবে সে আর ওই মলে শান্তিতে কাজ করতে পারবে না। তাই সে গিয়ংকে সরাসরি বলে, তুমি তো এখানে পার্ট টাইম কাজ করছো, কয়েকদিন পর ক্যারিয়ার করার জন্য এখান থেকে চলেও যাবে, কিন্তু আমি এখানে ফুল টাইম কাজ করি, আমাকে তো প্রতিদিনই এদের মুখোমুখি হতে হবে, তাই তুমি তাদের সামনে আমাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। এই শুনে গিয়ং বলে, আমি সবসময় তোমার পাশে থাকবো, তুমি কাউকে ভয় পেও না। আর হ্যাঁ, তুমি সবসময় মাথা নিচু করে থাকো কেন? তুমি তো কোনো অপরাধ করনি, তাহলে কেন নিজেকে ছোট ভাবো? গিয়ং তাকে শেখায় কিভাবে নিজেকে শক্ত রাখতে হয় এবং মাথা উঁচু করে চলতে হয়। গিয়ং এর এমন সাহস আর ভরসা পেয়ে মিজং এর সব রাগ গলে গিয়ে ভালোবাসায় পরিণত হয়। এরপর মিজং এর বাস চলে এলে সে গিয়ংকে হাসি মুখে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা দেয়। পরদিন দেখা যায় মিজং কাজে আসেনি, ফলে গিয়ং এর কাজে বিন্দুমাত্র মন বসছিল না। সে যখন তার বন্ধুর সাথে বসেছিল তখন ইউহান লক্ষ্য করে সেই সেলস গার্লরা গিয়ং এর দিকেই তাকিয়ে আছে। তো তাদের আরো খেপানোর জন্য ইউহান গিয়ংকে খাইয়ে দেওয়ার অভিনয় করতে থাকে, যেন তারা ভাবে গিয়ং আর ইউহান সত্যিই ডেট করছে। এতে মেয়েগুলোর গিয়ং এর প্রতি আগ্রহ কমলেও গিয়ং বন্ধুর এই আচরণে ভীষণ রেগে যায়। তবে ইউহান তাকে শান্ত করে বুঝিয়ে বলে তার এমন আচরণের কারণে ওই মেয়েগুলো আর তাকে ডিস্টার্ব করতে আসবে না। এরপর রাতে ডান্স প্র্যাকটিস করতে করতে গিয়ং ফ্লোরেই ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় মিজং এর একটি কল আসে।
ফোনে মিজং জানায় কিছু জরুরি ঝামেলার কারণে তাকে শহরে যেতে হয়েছিল, তাই সে আজ কাজে আসতে পারেনি। সারাদিন পর মিজংয়ের গলার আওয়াজ শুনেই গিয়ংয়ের চোখে জল চলে আসে। সে কাঁদতে শুরু করে এবং অভিমানী সুরে বলে, তুমি কাল রাতেই কেন জানিয়ে গেলে না? গিয়ংয়ের এই কান্নার পেছনের আবেগ মিজং অনুভব করতে পারছিল। সে বুঝতে পারে গিয়ং তাকে কতটা ভালোবেসে ফেলেছে। তো মিজং আর দেরি না করে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। এই বলে সে দৌড়তে দৌড়তে গিয়ংয়ের কাছে চলে আসে। সবার চোখে যে মেয়েটা কুৎসিত আর অবহেলিত, গিয়ংয়ের চোখে সেই মেয়েটি ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর আর অসামান্য কেউ। মিজংকে চোখের সামনে দেখে গিয়ংয়ের সব কষ্ট এক নিমেষে দূর হয়ে যায়। এরপর তারা দুজনে একসাথে বসে ডিনার করে এবং সারা রাত গল্প আর আড্ডায় কাটিয়ে দেয়। মিজংয়ের সাথে থাকলে গিয়ং নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে করে। তার মনের জমে থাকা সব দীর্ঘশ্বাস যেন নিমেষেই গায়েব হয়ে যায়। পরদিন সকালে দেখা যায় দুজনেই একসাথে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে, কিন্তু সারা রাত জেগে গল্প করার কারণে দুজনের চোখেই ছিল ভীষণ ঘুম। তো বাসে পাশাপাশি বসে একে অপরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে ঘুমিয়েই তারা অফিসে পৌঁছে যায়। তবে অফিসে যাওয়ার পরেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি। গিয়ং তার বন্ধুর দেওয়া সেই ওয়াকিটকিতে মিজংকে বলে, জানো মিজং, আমার একসময় মনে হতো আমি বোধহয় দুনিয়ার সবচেয়ে আনলাকি মানুষ, কিন্তু তোমার সাথে মেশার পর এখন নিজেকে সবচেয়ে লাকি মনে হয়। এরপর আর দেরি না করে গিয়ং তার মনের সবটুকু আবেগ দিয়ে বলে ফেলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে মিজং এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সে নিজেও তো গিয়ংকে পাগলের মতো ভালোবেসে ফেলেছে, তাই আজ আর দ্বিধা না রেখে সেও সাহস করে গিয়ংকে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। তবে ঠিক তখনই ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। কথা বলার সময়ে তারা দুজনেই একটা বড় ভুল করে ফেলেছিল। ইউহান বলেছিল 17 নম্বর বাটন চেপে কথা বলতে, কিন্তু তারা সেটা করতে ভুলে যাওয়ায় তাদের এই মনের সব গোপন কথা অফিসের প্রতিটি স্টাফ সরাসরি শুনে ফেলে। মিজং যখন গিয়ংকে হ্যাঁ বলে, তখন অফিসের সব স্টাফ খুশিতে চিৎকার করে ওঠে। শুধুমাত্র লীলা এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছিল না। ঈর্ষায় তার ভেতরটা যেন চলে যাচ্ছিল। পুরো অফিস তাদের সম্পর্কের কথা জেনে যাওয়ায় দুজনেরই বেশ অস্বস্তি লাগতে শুরু করে, কিন্তু তাদের ভালোবাসার কাছে সেই লজ্জা যেন হার মেনে যায়। এরপর রাতের বেলা গিয়ং মিজংয়ের কাছে দুঃখ প্রকাশ করে, কারণ তার অসাবধানতার কারণেই ওয়াকিটকির চ্যানেল চেঞ্জ করতে সে ভুলে গিয়েছিল। এই শুনে মিজং তাকে শান্ত করে বলে, এখানে তোমার কোনো দোষ নেই, আসলে আমরা যাই করি না কেন আমাদের নিয়ে মজা করার মতো মানুষ সব সময় থাকবে। এই বলে সে গিয়ংকে সান্ত্বনা দেয়। এরপর দুজনে মন হালকা করার জন্য সেখানে ব্যাডমিন্টন খেলতে শুরু করে। অপরদিকে ইউহানকে সেই রেস্টুরেন্টের মালিকের সাথে বসে গল্প করতে দেখা যায়। সে একটি করুণ গল্প শুনিয়ে বলে, সব সিন্ডারেলার গল্পের শেষটা কিন্তু সুখের হয় না। এমনই এক হতবাগা কুৎসিত সিন্ডারেলা ছিল, যে একজন খুব সুন্দর মানুষকে বিয়ে করেছিল। এরপর তাদের ঘর আলোকিত করে একটি বাচ্চা ছেলেও আসে, কিন্তু নিয়তের নিষ্ঠুর পরিহাসে সেই সুন্দর লোকটি পরে অন্য একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে নেয়। আর এই চরম অপমান আর কষ্ট সহ্য করতে না পেরে সেই কুৎসিত মেয়েটি শেষমেশ আত্মহত্যার পথ বেছে নেয়। গল্পটি বলতে বলতে ইউহান ইমোশনাল হয়ে পড়ে। আসলে সে মাঝখান থেকে আটকে পড়া সেই অসহায় বাচ্চাটির কথা বলছিল, যা ছিল তার নিজের জীবনেরই ফেলে আসা অতীত। অর্থাৎ আমরা গল্পের শুরুতে যে মহিলা আর ছোট বাচ্চাটিকে দেখেছিলাম, সেই মহিলা ছিল ইউহানেরই মা, আর সেই বাচ্চাটি ছিল ইউহান নিজেই। তার এই কথাগুলো শুনে রেস্টুরেন্ট মালিকের মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর ইউহান গভীর মনোযোগ দিয়ে তার নোটবুকে কিছু একটা লিখতে শুরু করে। রেস্টুরেন্ট মালিক কৌতূহলী হয়ে কি লিখছে জিজ্ঞেস করলে ইউহান জানায় তার জীবনের লক্ষ্য হলো সে একদিন অনেক বড় একজন নভেলিস্ট বা ঔপন্যাসিক হবে। তো এভাবেই এই তিনজনের জীবন বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল। গিয়ং বড় একটি ড্যান্স কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে, আর এদিকে মিজং নিজের ভালোবাসা দিয়ে গিয়ংয়ের জন্য একটি সোয়েটার বুনে দেয়, যাতে গিয়ং সেটা পরে কম্পিটিশনে অংশ নিতে পারে। এরপর দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। গিয়ং মিজংয়ের নিজের হাতে বোনা সেই ভালোবাসার সোয়েটারটি পরেই কম্পিটিশনে পারফর্ম করে। পারফরমেন্স শেষে বিকেলবেলা সে মিজংয়ের সাথে দেখা করে এবং দুজনে মিলে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটায়। গল্পের পরের দৃশ্যে দেখা যায় সেদিন ছিল ইউহানের জন্মদিন। ইউহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য গিয়ং আর মিজং মিলে কেক কাটার আয়োজন করে। হুট করে এমন সারপ্রাইজ দেখে ইউহানের চোখ আনন্দে ভিজে ওঠে, কারণ তার জীবনে এর আগে কখনো কেউ তার জন্য বিশেষ কিছু করেনি। এরপর কেক কেটে তারা তিনজন বসে নিজেদের জীবনের অপূর্ণ ইচ্ছেগুলোর কথা একে অপরকে বলতে শুরু করে। ইউহান জানায় সে একজন বড় নভেলিস্ট হতে চায়। গিয়ংয়ের ইচ্ছে হলো আইসল্যান্ডে যাওয়া এবং তারপর মিজংকে বিয়ে করে খুব সুখে শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া। আর মিজংয়ের ইচ্ছে ছিল একদম সাধারণ, সে শুধু একটা সাধারণ মেয়ের মতো কোনো ঋণের বোঝা ছাড়া শান্তিতে জীবন পার করতে চায়।
এভাবেই তারা মনের গহীন কোণে লুকিয়ে থাকা স্বপ্নগুলো একে অপরের সাথে শেয়ার করে। এরপর তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন গিয়ং মন খারাপ করে জানায় যে সে একটি ড্যান্স স্কুলে জয়েন করার জন্য অন্য শহরে চলে যাচ্ছে, তাই আগের মতো ঘন ঘন দেখা করা হয়তো সম্ভব হবে না। তবে সে মিজংকে কথা দেয় সময় পেলেই সে ছুটে আসবে তার প্রিয় মানুষটির কাছে। পরদিন ইউহান তার 3 সৎ বোনের সাথে দেখা করতে যায়। তাকে দেখামাত্র বোনদের চোখে মুখে আতঙ্ক আর ঘৃণা ফুটে ওঠে। তারা ভেবেছিল ইউহান বোধহয় তার মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছে, তাই ঝামেলা এড়াতে তারা তাকে প্রচুর টাকার অফার দেয় এবং এই শহর ছেড়ে চিরতরে চলে যেতে বলে। কিন্তু ইউহান জানায় আমার কোনো টাকার দরকার নেই, আমি আর কোনোদিন তোমাদের সামনে আসব না। এই বলে সে সেখান থেকে ফিরে আসে। আসলে ইউহান ভেতর থেকে ভীষণ একা ছিল। তার নিজের বোনরাই তাকে সবসময় শত্রু মনে করত এবং দূরে সরিয়ে রাখত। আর এই অবহেলা আর অপমানে ইউহান মানসিকভাবে ভেঙে পড়ে। চরম হতাশায় সে বন্ধুদের ফোন করে, কিন্তু সবাই যার যার কাজে ব্যস্ত থাকায় কেউ তার কল রিসিভ করেনি। এমনকি গিয়ংও তার ড্যান্স স্কুলে ব্যস্ত থাকায় কথা বলতে পারে না। এরপর সে শেষ ভরসা নিয়ে সেই রেস্টুরেন্টে যায় যেখানে সে রোজ গল্প করত। কিন্তু আজ রেস্টুরেন্ট মালিকও তাকে থামিয়ে দিয়ে বলে আজ তোমার জীবনের গল্প শোনার সময় নেই, আমাকে দ্রুত বাড়ি যেতে হবে। তো সব দিক থেকে প্রত্যাখ্যাত হয়ে ইউহান পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে হতে থাকে এই পৃথিবীতে তাকে ভালোবাসার মতো কেউ নেই, তাই বেঁচে থাকারও কোনো সার্থকতা নেই। এরপর সে তার নিজের ফ্ল্যাটে ফিরে যায় এবং ফ্রিজের দরজা খোলা রেখে বিষণ্ণ মনে মেঝেতে শুয়ে পড়ে। সে আসলে আত্মহত্যার পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন অফিসে ইউহানের এই চরম পরিণতির কথা জানাজানি হলে সবাই কানাঘোষা শুরু করে। তখনই বেরিয়ে আসে এক চমকপ্রদ তথ্য। ইউহান ছিল এই বিশাল মলের মালিকের ছেলে। অফিসের কর্মীরা আড়ালে তাকে দানবের ছেলে বলে উপহাস করত, কারণ লোকমুখে শোনা যেত তার মা দেখতে নাকি ভীষণ কুৎসিত ছিল। ইউহানের মৃত্যু নিয়েও সহকর্মীদের এমন নিষ্ঠুর মন্তব্য শুনে মিজং রাগে ফেটে পড়ে, যদিও সে কিছু বলতে পারে না। এরপর দেখা যায় গিয়ং আর মিজং হাসপাতালে ইউহানকে দেখতে এসেছে। ইউহান এখন কোমায় নিথর হয় বিছানায় শুয়ে আছে। তাকে এই অবস্থা দেখে গিয়ং আর মিজং দুজনেরই বুক ফেটে কান্না চলে আসে, কিন্তু নিয়তির কাছে তাদের কিছুই করার ছিল না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। গিয়ং তার ড্যান্স ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে আর মিজংও তার কাজে ডুবে থাকে। গিয়ং মিজংকে বলে একদিন আসো না আমার এখানে, সবার সাথে দেখা হবে। মিজং যেতে রাজি হয়। আর একদিন গিয়ং তার বন্ধুদের সাথে মিজংয়ের একটি মিটিংয়ের আয়োজন করে। সেখানে সবাই মিলে খুব হাসি ঠাট্টা আর গল্পে মেতে ওঠে। আড্ডার এক পর্যায়ে গিয়ংয়ের ড্যান্স গ্রুপের বন্ধুরা বলছিল যে তারা পরবর্তী কম্পিটিশনের জন্য কোনো ভালো গান খুঁজে পাচ্ছে না। তখন ওই গিয়ং সবাইকে সাজেস্ট করে যে তারা যেন মিজংয়ের প্রিয় গানটি বেছে নেয়, কারণ সেই গানটি যেমন ক্লাসিক তেমনই অসাধারণ। প্রিয় মানুষের মুখে নিজের পছন্দের এমন মূল্যায়ন শুনে মিজংয়ের মনটা খুশিতে ভরে ওঠে। সে অবাক হয় এটা ভেবে যে গিয়ং এখনও তার ছোট ছোট পছন্দগুলো কতটা যত্ন করে মনে রেখেছে। তো আড্ডা শেষে ফেরার পথে গিয়ং মিজংকে তার বাড়িটা দেখায়। মিজং কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভেতরে আসার জন্য বলবে না? গিয়ং কিছুটা স্বাভাবিকভাবেই উত্তর দেয় হ্যাঁ, তুমি যদি চা কফি খেতে চাও তবে ভেতরে আসতে পারো। গিয়ংয়ের এই নির্লিপ্ত উত্তর শুনে মিজংয়ের মনটা হুট করে দমে যায়। তার মনে হতে থাকে গিয়ং হয়তো আগের মতো আর তাকে নিয়ে অতটা সিরিয়াস নয়, বা তার প্রতি গিয়ংয়ের সেই পুরনো ভালোবাসাটা হয়তো কমে গিয়েছে। এইভাবে অভিমানে মিজং আর বাড়ির ভেতরে না ঢুকে সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। পরদিন গিয়ং এসে জানতে পারে মিজং কাউকে কিছু না বলেই সেখান থেকে চলে গিয়েছে। এরপর অনেক চেষ্টা করেও সে মিজংয়ের কোনো খোঁজ পায়নি। যোগাযোগহীন এভাবেই বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হুট করেই একদিন গিয়ংয়ের কাছে মিজংয়ের একটি চিঠি আসে। চিঠিতে মিজং লিখেছে তোমাকে কিছু না জানিয়ে হুট করে চলে আসার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি কতটা অন্ধকারের মাঝে ছিলাম সেটা শুধু আমিই জানি। চারপাশে সবাই যখন আমাকে নিয়ে হাসি ঠাট্টা আর বুলিং করত তখন একমাত্র তুমিই আমার পাশে এসে দাঁড়িয়েছিলে। আমার সেই অন্ধকার জীবনে তুমিই প্রথম আলোর ছোঁয়া দিয়েছিলে। তোমার কারণেই আমি বিশ্বাস করতে শুরু করেছি যে এই পৃথিবীতে এখনো কিছু মানুষ আছে যাদের মন অনেক সুন্দর। আমি সারাক্ষণ শুধু তোমাকেই মিস করি। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে স্বর্গের সুখের মতো। কিন্তু আমার সুখ যত বাড়ছিল মনের ভেতরে ভয়টাও যেন ঠিক ততটাই ডালপালা মেলছিল। আমার সব সময় মনে হতো আমি তোমাকে আবার হারিয়ে ফেলবো না তো। যদি সত্যি কখনো তোমাকে হারিয়ে ফেলি তবে আমি হয়তো পাগল হয়ে যাব। সেই চরম যন্ত্রণার হাত থেকে বাঁচতে এবং আমাদের সুন্দর স্মৃতিগুলোকে অমলিন রাখতে আমি তোমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই এই স্মৃতিগুলো নিয়েই বাকি জীবনটা কাটিয়ে দিতে। চিঠিটা পড়ার পর গিয়ং পাগলের মতো মিজংয়ের শহরের সেই শপিং মলে ছুটে আসে। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে মিজং কাজ ছেড়ে অনেক আগেই কোথাও চলে গিয়েছে। সেখানে তার দেখা হয়ে যায় লীলার সাথে। লীলা এই সুযোগ কাজে লাগিয়ে গিয়ংকে ভুলিয়ে একটি ক্লাবে নিয়ে যায়। কিন্তু ক্লাবের সেই হইহুল্লোড়ের মাঝেও গিয়ংয়ের মাথায় শুধু মিজংয়ের চিন্তায় ঘুরপাক খাচ্ছিল। সে নিজেকে আর সামলাতে না পেরে হুট করে সেখান থেকে বেরিয়ে আসে। তখন লীলা পরিষ্কার বুঝতে পারে যে গিয়ংয়ের মনে শুধু মিজংয়েরই রাজত্ব, সেখানে অন্য কারোর জন্য কোনো জায়গা নেই। পরদিন গিয়ং হাসপাতালে তার নিথর বন্ধু ইউহানের কাছে চলে আসে।
আর সে একা একাই বলতে থাকে, জানো ইয়োহান, তুমি এখন একটু একটু করে সুস্থ হয়ে উঠছো, কিন্তু আমি একদম ভালো নেই বন্ধু। আমি খুব দ্রুত তোমাকে আগের মতো সুস্থ দেখতে চাই। এদিকে লিলা নিজের ভুল বুঝতে পেরে মলের ম্যানেজারের কাছ থেকে মিজংয়ের ঠিকানাটা জোগাড় করে এবং সেটা গিয়ংকে দিয়ে দেয়। সেই রাতে গিয়ং মিজংয়ের দেওয়া সেই হাতে বোনা সোয়েটারটির মতো করে কিছু একটা সেলাই করার চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই মিজংয়ের মতো অতটা নিখুঁতভাবে পারছিল না। অবশেষে সে একটি চিঠি লেখে, তোমাকে না দেখে আমি আর একটা মুহূর্তও থাকতে পারছি না। আগামী 24শে ডিসেম্বর বিকেল 5টার সময় আমি জংজান বাস স্টপে তোমার জন্য অপেক্ষা করব। তবে তোমার মন যদি সায় না দেয় তবে আসার প্রয়োজন নেই। এসব লিখে সে এই চিঠিটা মিজংয়ের ঠিকানায় পাঠিয়ে দেয়। এরপর আসে সেই কাঙ্ক্ষিত 24শে ডিসেম্বর। গিয়ং মিজংয়ের সাথে দেখা করার জন্য বাসে করে জংজান বাস স্টপের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু মাঝপথে প্রচণ্ড ট্রাফিক জ্যামে বাস আটকে যায়। সময় বয়ে যাচ্ছে দেখে গিয়ং আর পাশে বসে থাকতে পারে না। সে বাস থেকে নেমে দৌড়তে শুরু করে। হাঁপাতে হাঁপাতে যখন সে বাস স্টপে পৌঁছায়, দেখে মিজং সেখানে আগে থেকে তার জন্য অপেক্ষা করছে। সে দৌড়ে গিয়ে মিজংয়ের সামনে দাঁড়াতেই মিজং মুচকি হেসে বলে, তুমি এভাবে দৌড়ে এলে কেন? হেঁটেই তো আসতে পারতে। এই শুনে গিয়ং হেসে বলে, তোমার মনে আছে তো এমনই এক রাতে তুমি আমার কান্না শুনে এভাবে দৌড়ে চলে এসেছিলে। গিয়ংয়ের থেকে এই কথা শুনে গিয়ংয়ের প্রতি তার মুগ্ধতা আরো বেড়ে যায়। গিয়ংয়ের এই বিষয়গুলো মিজংয়ের কাছে অনেক বেশি ভালো লাগে। মিজং এখন মন থেকে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যেন সে গিয়ংকে তার নিজের করে পায়। তো দেখা যায় তারা দুজনে একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে। এরপর মিজং কিছুটা বিষণ্ণ মনে বলে, এবার বোধহয় আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। কিন্তু গিয়ং তাকে এখনোই যেতে দিতে চায় না, বলে এই মাত্রই তো দেখা হলো, আরো কিছুক্ষণ থাকো, চলো আজ দুজন মিলে একটা ডান্স হয়ে যাক। মিজং মৃদু হেসে বলে সে ডান্স পারে না। এই শুনে গিয়ং বলে, চিন্তা করো না, আমি তোমাকে শিখিয়ে দেব। এরপর তারা দুজনে মিলে খুব সুন্দর ডান্স করে। আর সবশেষে গিয়ংকে বিদায় জানিয়ে মিজং তাকে বাসে উঠিয়ে দেয়। গিয়ংকে এভাবে ছেড়ে দিতে মিজংয়ের একদমই ইচ্ছে করছিল না, তবুও মনের কথা প্রকাশ না করেই সে গিয়ংকে বিদায় জানায়। কিন্তু গিয়ং বাসে ওঠার কিছুক্ষণ পরেই হুট করে নেমে পড়ে। সে পাগলের মতো দৌড়ে আবার মিজংয়ের কাছে ফিরে আসে এবং বলে, আমি সত্যিই তোমাকে ভীষণ ভালোবাসি মিজং, আমি তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। আগামী 31শে ডিসেম্বর আমি তোমার সাথে দেখা করতে আসব। তুমি আসবে তো? যদি তুমি না আসো তবে আমি ওখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না বরফের নিচে চাপা পড়ে মারা যায়। গিয়ংয়ের এমন ভালোবাসা দেখে মিজংয়ের চোখ খুশিতে ভিজে ওঠে, কারণ সে নিজেও তো এই দিনটারই অপেক্ষায় ছিল। এরপর আজ প্রথমবারের মতো তারা পরম ভালোবাসায় একে অপরকে কিস করে। অবশেষে একরাশ খুশি আর নতুন স্বপ্ন নিয়ে মিজং গিয়ংকে বিদায় জানায়। এরপর দেখতে দেখতে 31শে ডিসেম্বর দিনটাও চলে আসে। মিজং গিয়ংয়ের জন্য নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেক সময় পেরিয়ে গেলেও গিয়ংয়ের দেখা মেলে না। দুপুর গড়িয়ে বিকেল হয়, সন্ধ্যা নামে। মিজং যেখানে অপেক্ষা করছিল সেখানে বরফের তৈরি একটা পুতুল বা স্নোম্যান ছিল। দীর্ঘ অপেক্ষার প্রহরে সেই স্নোম্যানটাও একসময় গলে জল হয়ে যায়, কিন্তু গিয়ং আর ফিরে আসে না। এক বুক হাহাকার আর অনিশ্চয়তা নিয়ে মিজংয়ের সেই অপেক্ষা যেন অন্তহীন হয়ে দাঁড়ায়। গল্পের দৃশ্য এবার সরাসরি 5 বছর পরে চলে আসে। দেখা যায় দীর্ঘ কোমা কাটিয়ে ইয়োহান এখন সম্পূর্ণ সুস্থ। শুধু সুস্থই নয়, সে তার দীর্ঘ জীবনের স্বপ্ন পূরণ করে আজ দেশের একজন নামকরা নভেলিস্ট। তার লেখা নতুন উপন্যাসটি রিলিজ হওয়ার পর দারুণ হিট করেছে। এই অভাবনীয় সাফল্যের কারণে একটি টিভি চ্যানেলে তার ইন্টারভিউর আয়োজন করা হয়। সেখানে উপস্থাপক তাকে জিজ্ঞেস করেন, এই অসাধারণ বইটি লেখার অনুপ্রেরণা আপনি কোথায় পেলেন? জবাবে ইয়োহান কিছুটা ইমোশনাল হয় বলে, এই বইটি আসলে আমার প্রিয় দুই বন্ধুর জীবনের গল্প নিয়ে লেখা। শুধুমাত্র তাদের কারণেই আমি আজ এই বইটি সম্পূর্ণ করতে পেরেছি। তখন উপস্থাপক কৌতূহলী হয়ে আবার জিজ্ঞেস করেন, আপনার সেই দুই বন্ধু এখন কেমন আছে? ইয়োহান তৃপ্তির হাসি হেসে উত্তর দেয়, তারা দুজন এখন খুব ভালো আছে এবং তারা তাদের নিজেদের পৃথিবীতে ভীষণ সুখী আছে। এরপর আমাদের মিজংকে দেখানো হয় সে এখন বাচ্চাদের পিয়ানো শেখায়। একদিন সে ইয়োহানের লেখা সেই আলোচিত বইটি হাতে পায়। বইটির শেষ পৃষ্ঠার দিকে আস্তে আস্তে সে ভীষণ মনোযোগ দিয়ে পড়তে থাকে। সেখানে লেখা ছিল, সেই 31শে ডিসেম্বর দেখা করার কথা বলে গিয়ং যখন বাসে চেপে রওনা হয়েছিল, পথেই তার এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। সেই দুর্ঘটনায় গিয়ং তার অতীতের সব স্মৃতি হারিয়ে ফেলে। মিজং যেখানে তার জন্য অপেক্ষা করছিল সেই জায়গাটি পার হয়ে যাওয়ার সময়ও গিয়ংয়ের কিছুই মনে পড়েনি। তবে ঠিক সেখানে একটি পিয়ানো কনসার্টের পোস্টার ছিল। পিয়ানো গিয়ংয়ের খুব পছন্দ হওয়ায় সে সেই শো দেখতে ভেতরে চলে যায়। সেখানে গিয়ে ঠিক মিজংয়ের মতো করে হাওয়ায় হাত নেড়ে পিয়ানো বাজানোর অনুভূতিটা উপভোগ করতে থাকে। এভাবে হাত নাড়াতে নাড়াতে সে যখন পেছনে ফিরে তাকায়, দেখে ঠিক তার উল্টো দিকে মিজং বসে আছে। দুজনে একে অপরের দিকে তাকালে গিয়ংয়ের ধূসর স্মৃতিগুলো একে একে ফিরে আসতে শুরু করে। দুজনেই তখন
এক চিলতে মৃদু হাসে। ধীরে ধীরে কিয়ং এর সবকিছু মনে পড়ে যায় এবং তাদের জীবন দারুণ সুখে কাটতে শুরু করে। তারা দুজনে মিলে সেই স্বপ্নের আইসল্যান্ডেও ঘুরতে যায়। এভাবেই তাদের ভালোবাসা খুব সুন্দর একটা পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক এমনটা লিখেই ইউহান বইটির গল্প শেষ করেছিল। কিন্তু বইয়ের পাতা আর বাস্তবের রুক্ষ পৃথিবীর মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। এতক্ষণ আমরা যা দেখলাম তা ছিল ইউহানের কল্পনায় সাজানো এক সুন্দর সমাপ্তি। বাস্তবে বইটি পড়া শেষ হওয়ার পর মিজং এর মনটা ভীষণ বিষণ্ণ হয়ে ওঠে। ঠিক এমন সময়ে ইউহানের কাছ থেকে মিজং এর ফোনে একটি কল আসে। ইউহান খুব উৎসাহ নিয়ে জিজ্ঞেস করে, বইটি পড়েছিলে? দারুণ একটা হ্যাপি এন্ডিং ছিল, তাই না? মিজং নিজের কান্না চেপে কোনো মতে হেসে উত্তর দেয়, হ্যাঁ, খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং দিয়েছ। আমার এটাই পছন্দ হয়েছে। আমি তো ঠিক এমনটাই চেয়েছিলাম। এটুকু বলার পর মিজং আর কোনো কথা বলতে পারে না। অব্যক্ত এক যন্ত্রণায় সে নিথর হয়ে স্তব্ধ হয়ে যায়। তখন ওই দেখানো হয় সেদিন আসলে ঠিক কি ঘটেছিল গিয়ং এর সাথে। বাস্তবে সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টেই গিয়ং মারা গিয়েছিল। দেখা যায় গিয়ং এর সমাধির সামনে দাঁড়িয়ে মিজং অজরে কাঁদছে। সে কাঁদতে কাঁদতে বলে, জানো গিয়ং, আমার নিজের উপরে বড্ড রাগ হয়। সেদিন যদি আমি তোমাকে যেতে বাধা দিতাম তবে আজ হয়তো তুমি আমার পাশেই থাকতে। আমরা নিশ্চয়ই অনেক সুখী হতাম, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে পারলাম না। এই বলে সে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে ইউহানের সাথে দেখা করতে আসে। মিজং এর মনে তখন গিয়ং এর স্মৃতিগুলো হাহাকার করে উঠছিল। সে মনে মনে বলে, তুমি আমার অন্ধকার ঘেরা জীবনে এক টুকরো আলোর ছটা নিয়ে এসেছিলে। শুধু তোমার কারণেই আমি আলোর অর্থ বুঝতে পেরেছি, কিন্তু তুমি আমাকে একা ফেলে চিরতরে সেই অন্ধকারের দেশে চলে গিয়েছো। এই চিন্তাগুলো মিজং এর ভিতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। ইউহানের অবস্থাও মিজং এর চেয়ে আলাদা কিছু নয়। সেও ভীষণ একাকিত্বে ভুগছিল। তার জীবনের সব থেকে সুন্দর আর রঙিন মুহূর্তগুলো তো এই গিয়ংই তাকে উপহার দিয়েছিল। জীবনে হয়তো আরো অনেক বন্ধু আসবে যাবে, কিন্তু গিয়ং এর মতো নিঃস্বার্থ আর ভালো বন্ধু সে হয়তো আর কোনোদিনও পাবে না। এভাবেই মিজং আর ইউহানের হৃদয়ে গিয়ং বেঁচে থাকবে তাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত। আর এখানেই শেষ হয় আজকের এই অসমাপ্ত প্রেমের গল্পটি। সত্যি বলতে এই গল্পটি কেবল দেখার নয়, বরং মন থেকে অনুভব করার মতো একটি গল্প। জানি না তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে নিজের অনুভূতি জানিও। আজ তবে এ পর্যন্তই। খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো অসাধারণ গল্পের যাত্রায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।